আপনি 3 লাখ 4 লাখ টাকা ঘোষণা দিবেন এসি রুমে বসে, আর আমাদেরকে মেনে নিতে হবে। আর আপনারা প্যারাডুতে ঘুরবেন 2 কোটি টাকা দামের, আমাদেরকে দেখতে হবে। আর আমার আহত ভাইয়েরা না খেয়ে থাকবে, অসহায় অবস্থায় করবে, অসহায় অবস্থান তাদের জীবনযাপন কাটবে। এটা আমরা মেনে নেব? এটা আমরা কখনোই মেনে নেব না। তাই প্রিয় সহযোদ্ধাদের নিয়ে ছোট পরিসরে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি মানববন্ধন আকারে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা এই সিদ্ধান্তকে পূর্ণ বহাল আবার পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আহতদের বেলায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা কোনো ক্রমে এটা মেনে নিতে পারি না। সম্পূর্ণ বৈষম্য করা হচ্ছে। আপনারা প্রকৃত যারা যুদ্ধে ময়দানে ছিলেন, যারা প্রকৃতভাবে আহত হয়েছি, আপনারা যদি 100 লোকের মতামত নেন তাহলে এই আহতদের জন্য বৈষম্য করা হচ্ছে। আপনারা এই অবশ্যই মতামত নিয়ে এই ঘোষণাটা দিলে ভালো হতো। আমরা 4 লাখ 3 লাখ 2 লাখ 1 লাখ বুঝি না। আমাদেরকে যথেষ্ট সম্মানে সম্মানিত করতে হবে। আমরা বেঁচে আছি আল্লাহর কৃপায়, নতুবা আজকে আমরাও শহীদ হতে পারতাম। আমাদের আজকে জীবনযাত্রা স্বাভাবিক নেই, আমরা চলতে পারি না। আমরা স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি না। কেন রে ভাই? আমরা তো এই সরকার গঠনে ভূমিকা রেখেছি। তাহলে আপনাদের তরফ থেকে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো অবশ্যই এই আহতদের পক্ষে থাকা উচিত ছিল। আমি আর একটা ঘোষণা দিতে চাই, আর একটা আহতদের ভাইদের পক্ষ থেকে জানিয়ে রাখতে চাই, আপনার এখানে যারা আহত ভাই রয়েছেন তারা সবাই শিক্ষিত নয়, তারা গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু অনেক কষ্ট নিয়ে আজকে এই মানববন্ধনে হাজির হয়েছে। আপনারা যদি এই মানববন্ধনের গুটি কয়েক লোকের কথা যদি আপনাদের কানে না যায়, সেক্ষেত্রে আমরা বিশাল আকারে আমরা আবার রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। আমরা সবাই আমরা যারা আহত রয়েছি প্রকৃত যুদ্ধের ময়দানে ছিলাম। বারবার করে বলছি, যারা আমরা রাজপথে প্রকৃতভাবে যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা কিন্তু আবার রাজপথে নামবো। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, কেননা আমাদের জন্য বৈষম্য করা হচ্ছে। 4 লাখ 2 লাখ 3 লাখ টাকা এটা কোনো টাকা নয়। আরে ভাই, প্রত্যেকটা দুর্নীতিবাজের হাজার হাজার কোটি টাকা হিসাব করেন, প্রত্যেকটা দুর্নীতিবাজ কোটি টাকার উপরে হিসাব করে। আহতদের বেলায় 1 লাখ 2 লাখ 3 লাখ, যারা যুদ্ধ করেছে, যারা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, যাদের কারণে আপনারা সচিবালয়ে যাচ্ছেন, যাদের কারণে আপনারা সরকারে বসেছেন, তাদের জন্য 2 লাখ 1 লাখ করে হিসাব করছেন। ভাই, আপনারা পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, আহত যোদ্ধারা সবাই শিক্ষিত নয়, তারা মনের কথা গুছিয়ে বলতে পারে না। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সকল আহতদের রাজপথের যোদ্ধাদের মুখের কথা জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে ভীষণ বৈষম্য হচ্ছে আমরা মনে করি। আপনি আমাদেরকে ডাকুন, আমরা আপনাদের সাথে বসতে চাই, আমরা আপনাদেরকে মতামত দেব। যদি এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে থাকি, যদি আমার ভাই শহীদ হয়ে থাকে, যদি আমরা রাজপথে নেমে থাকি, আমরা যদি রাজপথে অংশগ্রহণ করে থাকি, তাহলে অবশ্যই আমি মনে করি আপনাদের সুবুদ্ধি উদয় হবে। আপনারা আমাদেরকে ডাকবেন মতামত নেওয়ার জন্য। আহতদের পক্ষ থেকে যে কার্ডগুলো, মেডিকেল কার্ডগুলো এবং যে আপনার ফার্স্ট কার্ড, আমাদের ট্রিটমেন্টের বিষয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেগুলো দ্রুত আকারে সবার কাছে পৌঁছানোর জোর দাবি জানাই। সেই সাথে আমার আহত ভাইয়েরা সারা বাংলাদেশে ভালো নেই, গুটি কয়েক হাসপাতালে রয়েছে, হাসপাতালে এখনো আমরা থেরাপি নিচ্ছি। এই হাসপাতালে গুটি কয়েক যোদ্ধাদের আপনারা হেল্প করে আপনারা সমস্ত আহতদের একই পাল্লায় নিতে পারেন না। আহতরা সারা বাংলাদেশে বাসা বাড়িতে শুয়ে আছে, বেডে বসে আছে, খাটে শুয়ে আছে। বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা তাদের কাছে যে বক্তব্য নিচ্ছে, কিন্তু সেই বক্তব্যগুলো আপনারা বিবেচনা করছেন না। সেই প্রত্যেকটা আহত ভাইয়েরা বাসার থেকে যে ব্রিফিংগুলো দেখছি আমরা, প্রত্যেকটা আহত ভাইয়েরা বাসা থেকে বলছে, ভাই আমি ভালো নেই, আমি কিছু পাইনি। আপনারা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেন। আপনাদের যারা এই আমাদের নিয়ে কাজ করছে তাদেরকে মাঠ পর্যায়ে পাঠান, মাঠ পর্যায়ে দেখেন আমার আহত ভাইয়েরা ভালো আছে কিনা। যদি ভালো থাকে আর কোনো প্রোগ্রাম হবে না, আমরা এই রাজপথে দাঁড়াবো না। কিন্তু আমার আহত ভাইয়েরা প্রকৃত অর্থে ভালো নেই। তারা যারা এখনো বাসা বাড়িতে পড়ে আছে, পা কাটা পড়েছে, বিভিন্নভাবে তারা রাস্তায় বেরোতে পারছে না, তারা ভালো নেই। আজকে বাধ্য হয়েছে এই মানববন্ধনে দাঁড়াতে, এবং যে বৈষম্য দেখাচ্ছেন
যে বৈষম্য করে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলো আমাদের হৃদয়ে লেগেছে। আমরা এই ধরনের বৈষম্য দেখতে চাই না। যে বৈষম্যের জন্য যুদ্ধ করেছি তার আবার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আরেকটি বিষয় আমি বলতে চাই, যে সরকারের জন্য যুদ্ধ করেছি, যে রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি, সেই আমলাদেরকে আপনাদেরকে অতি দ্রুত আমাদেরকে বের করে দিতে হবে। সেই আমলাদেরকে যদি বের করে না দেন, তাহলে আমাদের মতো যারা রাস্তায় যুদ্ধ করেছি তারা কখনোই ভালো থাকতে পারবো না। কারণ আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে তারা বাধা দিচ্ছে। আমাদের কাছে এই 5 মাসে প্রতীয়মান হয়েছে, যারা এই দুর্নীতিবাজ, যারা সরকারের আমলে আমলা ছিলেন, তারা আপনাদের আশেপাশে ঘুরছে। আপনারা কি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে? প্রত্যেকের নাম মিডিয়া এবং বিশিষ্ট জনেরা বলেছে। সেই আমলাদেরকে যদি আপনারা না সরিয়ে দেন, সেক্ষেত্রে আমাদের প্রকৃত যোদ্ধারা ভালো থাকতে পারে না। আমাদের একটাই স্পষ্ট ঘোষণা, আমাদের ভিতরে যে ঘোষণা আপনারা দিয়েছেন, এই যে আহতদের যে আর্থিক অনুদানের বিষয় এবং পুনর্বাসনের বিষয় তো করবেনই। পুনর্বাসন যদি না করেন, তাহলে এই আহত যোদ্ধা সে কিভাবে চলবে, তার ফ্যামিলি কিভাবে চলবে, তার স্টুডেন্ট পড়ালেখা কিভাবে চলবে? সুতরাং পুনর্বাসন তো এটা আপনারা করবেনই, এটা তো নৈতিক দায়িত্ব। কিন্তু প্রাথমিকভাবে যে ঘোষণা দিয়েছেন, যে টাকার অ্যামাউন্টের কথা বলেছেন, অবশ্যই সেই অ্যামাউন্টটাকে আপনাদের বিবেচনায় এনে পূর্ণ ঘোষণা চাই। এই বলে আমি সকল আহত ভাইদের সুস্থতা কামনা করে, শহীদ ভাইদের মাগফিরাত কামনা করি, শহীদ ভাইদের জন্য দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যদি আমাদের কথা ভালো করে না বোঝা হয়, যদি আমাদের মুখের ভাষা না বোঝা হয়, অচিরেই রাজপথে এই যোদ্ধাদের নিয়ে বড় কর্মসূচিতে আসবো ইনশাআল্লাহ। উপস্থিত আজকে আমন্ত্রিত সকল আহত ও নিহত পরিবারের সদস্যগণ এবং উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই, যারা প্রকাশ্যে জুলাই আগস্ট মাসে আমার ভাইদেরকে নির্মমভাবে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার কোন সরকার করবে? এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে বলতে হবে। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় এমন কোন মন্ত্রণালয় নেই যেই মন্ত্রণালয়ে এই গণহত্যাকারী খুনি হাসিনা তার নিজস্ব বাহিনী গড়ে তুলে দিয়ে যায় নাই। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি, অভ্যুত্থানের এতদিন হয়ে গেল, এখনো এই গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানেরা, আমরা কামলারা, তারা তাদের দায়িত্ব পালন করছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা এখনো আতঙ্কিত। এই গণহত্যাকারী খুনি হাসিনা পালিয়ে গেল, তার সন্তানেরা এখনো বাংলাদেশে রয়েছে এবং তারা, আমরা যারা জুলাই আগস্টে জীবনের মায়া ত্যাগ করে বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে গুপ্তভাবে হত্যা করছে। আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনো আমাদের ভাইদের লাশ পৌঁছেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের ভাইদেরকে প্রকাশ্যে নির্বিচারে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের আহত ব্যক্তিদের জন্য এবং আমাদের শহীদ পরিবারের জন্য অত্যন্ত লজ্জাকর ব্যাপার, অত্যন্ত লজ্জাকর ব্যাপার, অত্যন্ত লজ্জাকর ব্যাপার। তাই আমি আপনাদের এই সাংবাদিকবৃন্দ সবার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই,
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যত দ্রুত সম্ভব এই গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানদের অবিলম্বে আইনের আওতায় আনবেন। অন্যথায় এই গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার সন্তানেরা বাংলাদেশের বিরুদ্ধে অলরেডি ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতে এরা এমন ষড়যন্ত্র করবে যে ষড়যন্ত্র মোকাবেলা করার সক্ষমতা আপনাদের নেই। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন খুনি হাসিনা, গণহত্যাকারী